নমস্কার বন্ধুরা। কর্মসূত্রে বাইরে থাকা কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলা এই ইউটিউব চ্যানেল প্রবাসী গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। এখানে আমরা আমাদের পছন্দসই কিছু উপন্যাস, গল্প, নাটক ও কবিতা পাঠ করব পর্যায়ক্রমে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের প্রথম নিবেদন অমর ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি সেই সময়। আজ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে রয়েছেন আমাদের বন্ধু অন্বেষা। শুরু হচ্ছে সেই সময়। দোকান বন্ধ হয়ে গেছে, তবু ভেতরে বসে গুণী স্যাঁকড়া দুর্গাপ্রদীপ জেলে রাংঝালের কাজে মগ্ন। সেই সময় ঝাঁপ ঠেলে ঢুকল রাইমোহন। সে এতই লম্বা যে ছোট দোকানঘরটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে না, মাথা ঝুঁকিয়ে রইল। তার পরনে শিমলের ফিনফিনে ধুতি, হলুদ রঙের বেনিয়ান, গলায় শান্তিপুরের ডুরে উড়নি আর পায়ে ইংলিশ জুতো। বাঁ হাতের মণিবন্ধে এক ছড়া গোড়ের মালা জড়ানো। সে মাঝে মাঝে এই রকম সময়ই দোকানে আসে, তাই গুপি শাকরা অবাক হলো না। একটা ছোট কাঠের টুল এগিয়ে দিয়ে বলল, বসুন গোশাল মশাই। রাইমোহন বসল, হাঁটু দুটো উঁচু হয়ে রইল। জেব থেকে পিতলের পানের কৌটো বার করে তার থেকে একটা পান মুখে পুরল। একটা গুপির দিকে এগিয়ে দিয়ে বলল, নিবি নাকি? বহুক্ষণ আগুনের শিখার সামনে বসে থাকার জন্য গুপির কপাল থেকে টপ টপ করে ঘাম ঝরছে। বাঁ হাত দিয়ে ঘাম মুছে ডান হাত বাড়িয়ে বলল, দেন একটা। আর কি সংবাদ বলেন? অনেকদিন আপনি এদিকে আসেননি, তাই পাড়া বেপাড়ার অনেক খবরও শুনিনি। রাইমোহন বলল, সবচেয়ে জবর খবর হলো যে চূড়ো দত্তের রাঁড়কে কালকে যেন ছুরি মেরে পালিয়েছে। আজ সকালে দেখা গেল সে মুখ ভেটকে পড়ে আছে। গুপি বলল, চূড়োবাবুর কোন রাঁড়? তেনার তো একটি নয়, গন্ডাখানেক। ইটি হলো গে বউবাজারের, আমার হিরেমণির পাশের কোটায় থাকত। আহা, সে তো শুনেছি অপরূপ সুন্দরী ছিল। হ্যাঁ, কলকাতা থেকে একটা তারা খসে গেল। চূড়োদত্তর কি ভেউ ভেউ করে কান্না, নিজের বাড়ির মাগ মলেও কেউ এমন কাঁদে না। কে মারলে? চূড়োবাবুর রাঁড়ের কাজ ঘেঁষা তো কম সাহসের কথা নয়। তুই কখনো ঘেঁষবার চেষ্টা করেছিলি নাকি? আরে রাম রাম, আমি তো চুনোপুঁটি। আপনার মুখেই শুনিছি এসব। চূড়োর কান্নার বহর দেখে মনে হচ্ছে সেই গুন্ডা ভাড়া করে মারিয়েছে। পাখি নাকি উড়ু উড়ু করছিল। রসিক দত্তরও চোখ পড়েছিল ওই মেয়ে ছেলেটির উপর। চূড়োবাবুর হাত ছাড়িয়ে কারোর পালাবার সাধ্য আছে? রাম কহ, এসব নোংরা কথা শুনলেও পাপ। আর কি সংবাদ বলেন? চেতলাগঞ্জে আর অনেকগুলো চালের নৌকো বেড়েছে দেখলুম। চালের দর এবার একটু পড়বে মনে হয়। এছে চালের নৌকো? 2-3 মাস ধরে যা অখাদ্য চাল জুটছিল। না রে, বাংলাদেশ থেকে বেশ ভালো চাল এসেছে। আজ বিকেলে কেল্লা থেকে গুপুস গুপুস করে অনেকবার তোপ দাগলো। বিলের থেকে কেউকেটা একজন এলো মনে হয়। কোম্পানির ডিরেক্টর বোর্ডের একজন জবর মেম্বার এসেছে, কি নাম যেন ভুলে গেলুম ছাই। আপনি কি এখন বেরুচ্ছেন না বাড়ি ফিরছেন গোশাল মশাই? এই সন্ধ্যে রাতে বাড়ি ফিরবো কি রে? আমার কি নোনা লেগেছে যে বাড়িতে বসে কাঁচা থর চিবুবো? একটা বাজনা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, অনেকক্ষণ থেকে শুনছি। কিসের বাজনা বলুন তো? আজ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে খুব ধুমধাম। দ্বারকানাথ ঠাকুরের নাতি হয়েছে, তাই গোড়াদের ব্যান্ড পার্টি আনিয়েছে। তা আপনার নেমন্তন্ন নেই? আজ শুধু সাহেবদের বাই নাচ হবে। দিশি লোকেদের নেমন্তন্ন হলো গে কাল। আমার তো নেমন্তন্ন লাগে না, খাওয়া দাওয়া দেখলেই ঢুকে পড়ি। ছেলে হলো কার? দেবেন্দ্রবাবুর, দ্বারকানাথের বড় ছেলে। দেবেন্দ্রর এক মেয়ে হয়ে মারা গিয়েছিল, এবার প্রথম ছেলে জন্মালো। নতুন বংশধর এলো, খুব ধুমধাম তো হবেই। দেবেন্দ্রবাবু তো বড় মানুষিতেও বাপকেও ছাড়িয়ে যাবেন বোধহয়। বাপকে টেক্কা না দিলে আর বড় মানুষই কি মনে নেই? একবার সরস্বতী পুজো করেই 1 লাখ টাকা ওড়ালো। খরচের বহর দেখে দ্বারকানাথ পর্যন্ত হাঁ। উনি তো আবার হিরে মুক্ত গলায় পড়েন না, পায়ে। পায়ে কি বলছিস? জুতোয়। জুতোর ওপর হীরের মুক্ত বসিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। কালে কালে কত কি দেখব। ওরা তো টাকার ওপর গড়াগড়ি দেয়। দ্বারকানাথের বাড়িতে টাকার গোনাগুনতি হয় না, দাঁড়িপাল্লায় ওজন করে।
দেবেন্দ্র হিঁদু কলেজে ভর্তি হয়েছেন। ও কলেজটা তো একটা ম্লেচ্ছদের আড্ডা, কেউ জাত ধর্ম মানে না। দ্রুজ সাহেব মারা গেলেও তেনার চেলাচামুণ্ডগণ রয়ে গেছে, সেগুলো আবার এক কাঠি বাড়া। দেবেন্দ্র যাতে বয়াটে হয়ে না যায় তাই দ্বারকানাথ ছেলেকে কালেজ ছাড়িয়ে এনে বিষয়কর্মে লাগালেন, আর ছেলেও পুজো আচ্চার নাম করে দুহাতে দেদার টাকা ওড়াচ্ছে। বয়স তো সবে 23-24, এর মধ্যেই দেবেন্দ্র যা খেল দেখাচ্ছে, কাঁপতে নিতে সবাইকে চাপিয়ে যাবে। গুপি বলল, তাতে আপনাদেরই লাভ। রাইমোহন বলল, এদিকে আমাদের রামকমল সিংগিরও এক ছেলে হলো। এতকাল তো পরের ধনে পোদ্দারি করছিল, এবার নাকি নিজের মুরদেই। না কি বলছেন কেন? যা শুনবো তাই বিশ্বাস করব, এমন বান্দা আমি নই। রামকমল সিংগির বউয়ের ছেলে হয়েছে, কিন্তু সে ছেলে রামকমল সিংগির না কার তা কে জানে। আরে ছি 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 ছি, রাম কহ, ও কথা বলবেন না। পাড়া শুদ্ধ সকলে জানে, আর যেখানে যাই গণ্ডগোল থাক, রামকমল সিংহি মশাইয়ের পরিবার অতি সতীসাধ্যী মেয়ে ছেলে। আরে রাখো রাখো, সতী। বেন্টিং সাহেব এমন কানুন করে গেলেন তা গোটা দেশটার পোঙা মেরে গেল। কি করেছেন সে সাহেব? ওই যে খানাকুলের ম্লেচ্চটি সাহেবদের জপালো, আর সাহেবরাও তার কথা শুনে নেচে উঠল। সতীদাহ রদ করে গেলেন বেন্টিং, তার ফলে দেশ থেকে সতীই উধাও হয়ে গেল। একটা সতী মেয়ে আমায় দেখাতো। গুপি চুপ করে গেল। এসব কথা নিয়ে আলোচনা করতে সে ভয় পায়। রাইমোহন ঘোষালের না হয় জিভের আড় নেই, কিন্তু সে ছাপোষা মানুষ। এবার আপনার নিজের সংবাদ বলেন ঘোষাল মশাই। অন্য জেব থেকে এক ছড়া সোনার হার বার করে রাইমোহন বলল, এটা দেখ তো, এটার জন্য কত দিতে পারবি? হার ছড়া হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে গুপি বলল, এটা আবার কোত্থেকে আনলেন? আপনার কি জিনিস ফুরোয় না? এটা আমার নাতির। নাতির জিনিসটি বিক্রি করবেন? আহা, সে বেচারি মনে দুঃখ পাবে না? সে দুঃখ পেল তো আমার বই গেল। সে কি এখানে আছে? গত বছর সে স্বপ্নে গেছে। সেখানে সোনাদানার কত ছড়াছড়ি। নে, ওজন করে দেখ। এটা একটা খেলা। গুপি বেশ ভালোই জানে যে এটা রাইমোহনের নাতির গয়না নয়, আর রাইমোহনও জানে যে বিক্রির জন্য যে সমস্ত গয়না সে আনে তা কোথা থেকে আসে গুপির জানতে বাকি নেই। তবু প্রত্যেকবারই একটু এরকম গল্প কথা হয়। গুপি নিক্তি বার করল, সেদিকে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল রাইমোহন। এই লোকটির বয়সের গাছ পাথর নেই। কেউ বয়স জিজ্ঞেস করলে রাইমোহন হাসে, কিংবা রসিকতা করে বলে, এই ধরো না কেন 12 কি 13, দেখছো না বগলে চুল গজায়নি এখনো। রাইমোহন মাকুন্দ, শরীরখানা শুধু শক্ত হাড়ের ওপর চামড়া দিয়ে মোড়া, সেই জন্যেই তার উচ্চতা যতখানি তার চেয়েও ঢেঙা দেখায়। খড়গনাশা, অতিশয় ধূর্তের মতন চোখ, কথাবার্তায় দারুণ তুখর। রাইমোহন এ শহরের যজ্ঞের বিড়াল। আপনার সোনা আছে 1.5 ভরি টাক। রাইমোহন অমনি ধমক দিয়ে উঠল, কতটা হাত ঝোলালি? গুপি বললে, হাত ঝুলিয়েছি, এই দেখুন না। আরে রাখ রাখ, কথায় আছে শ্যাকড়ার ওজন আর মামুদপুরের গাজন। মারামারি কাটাকাটি হবে, ভালো করে দেখ। পুরো 1.5 ভরি। তা আপনার 19 টাকা দর ধরলে। 19 টাকা কিরে বেটা, 20 টাকা দর উঠেছে। সে হলো পাকা সোনার দর। আমি কি তোর কাছে কাঁচা সোনা এনেছি? অনেকক্ষণ দরাদরি হলো। গুপি কিছুতেই 28.5 টাকার বেশি দেবে না। রাইমোহনও 30 টাকা না নিয়ে ছাড়বে না। শেষ পর্যন্ত 29-এ রফা হলো। টাকাগুলো গুনে নিয়ে উঠে দাঁড়াতে গিয়েই রাইমোহন গুঁতো খেল ঘরের চালে। মাথায় হাত বুলোতে বুলোতে বেরিয়ে পড়ল। শনিবারের রাত, রাস্তায় বেশ ভিড়। জ্যোৎস্না রাত বলে অন্ধকার তেমন মিশমিশে নয়। কাছাকাছি বাড়িগুলো থেকেও আলোর রেশ এসে পড়েছে। অনেক পথচারীর হাতে লণ্ঠন। 2 গরুর গাড়ির মাঝখানে আটকা পড়েছে একটা ফিটন গাড়ি। তার উপর থেকে চেঁচাচ্ছে সহিস, আর ভেতরে বসে এক শৌখিন বাবু বলছেন, আহ সর না, কি আপদ। গরু এমন ল্যাজের ঝাপট মারছে তা প্রায় বাবুর মুখে এসে লাগে। গাড়োয়ানের জোর ছোপটি খেয়ে হঠাৎ একটা বলদ এত জোরে ছুটল যে গাড়ি শুদ্ধ গিয়ে পড়ল রাস্তার ধারের পুকুরে। লোকেরা আরে মোলো মোলো, গেল গেল, ধর ধর বলে চেঁচিয়ে উঠল। সেই সুযোগে ফিটন গাড়ি বেরিয়ে গেল খপখপিয়ে। চিতপুরের রাস্তার দুপাশের বিরাট বিরাট নর্দমা। গাড়ি ঘোড়ার আওয়াজ ছাপিয়েও শোনা যায় মানুষের গলা। রাস্তা দিয়ে যাবার সময় কেউ চুপচাপ হাঁটে না। কে কার কথা শুনছে ঠিক নেই, তবু সকলেই কিছু না কিছু বলছে। এরই মধ্যে চলছে একটা ছোট মিছিল। তাতে 2 জন ঢোল বাজাচ্ছে, একজনের হাতে একটা দাউ দাউ করা মশাল, আর বাকি লোকরা গান জুড়েছে,
ভোলা বোম ভোলা বড় রঙ্গিলা, ল্যাংটা ত্রিপুরারি শিরে জটাধারী ভোলার গলে দোলে হাড়ের মালা। রাইমোহনের ঠোঁটে সবসময় একটা বাঁকা হাসি থাকে। সে ভিড়ের মধ্যে দিয়ে চলেছে পাশ কাটিয়ে কাটিয়ে। হঠাৎ একজন লোকের সঙ্গে তার ধাক্কা লেগে গেল। সে রাইমোহনের আপাদ মস্তক দেখে নিয়ে স্খলিত গলায় বলল, আমি ছিকেষ্ট বাগানের পেয়ারা। না না, ভুল বললুম গো, আমি পেয়ারা বাগানের ছিকেষ্ট। তুমি কে বাবা তালগাছ? লোকটির মুখ দিয়ে ভুড়ভুড়িয়ে বেরুচ্ছে শরাবের গন্ধ। তার কথা শুনে খিলখিল করে হেসে উঠল অদূরে দাঁড়ানো 3টি মেয়ে। তাদের 3জনেরই হাতে লাল রঙের রুমাল। রাইমোহন জিজ্ঞেস করল, মশায় লেগেছে? লোকটি বলল, না না, লাগবে কেন, যেন গাদা বোটের গায়ে নদীর ঢেউ, একটু দুলে উঠেছি শুধু। রাইমোহন ডেবেটা বার করে বলল, নিন, একটা পান আজ্ঞা করুন। অমনি মেয়ে 3টেও আমায় দাও বলে এগিয়ে এলো। খালি হয়ে গেল রাইমোহনের ডিবে। সে এক হাতে চেপে জেব সামলে রইল যাতে টাকাগুলো না এই তালে গলে অদৃশ্য হয়ে যায়। একটি মেয়ে বলল, হাতে গোড়ের মালা কার গলায় পরাবে গো? অন্য একটি মেয়ে তার হাতে চেপে ধরে বলল, আমার ঘরে চলো। আর একটি অন্য হাত চেপে ধরে বলল, না গো, আমার ঘরে এসো, আমার ঘর খুব কাছে। মাতালটি বলল, যাব বাবা, আমি কি এঁটো কলা পাতা, আমায় কেউ দেখছে না। মেয়েগুলোর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাদের থুতনি ধরে একটু আদর করে আবার এগিয়ে গেল রাইমোহন। হেদর কোণে কুচকুচে কালো রঙের একটি দিশি খ্রিস্টান প্রভু যিশুর মহিমা কীর্তন করছে। তার পাশে হাতে বিলিতি লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে গোলগাল মুখ একজন সাহেব। কাছেই ভুর করে রাখা আছে অনেকগুলো বাইবেল। একটু পরেই যখন ওই বাইবেল বিলি হবে, তখন এক অক্ষরও ইংরেজি পড়তে পারে না এমন লোকেরা ওগুলো নেবার জন্য কাড়াকাড়ি করবে। অনেক সময় রাস্তার ধারের নর্দমায় ডানা উল্টে পড়ে থাকতে দেখা যায় ভালো মরক্কো চামড়ায় বাঁধানো বাইবেল। তবু পাদ্রীদের উৎসাহে ঘাটতি নেই। বউবাজার পাড়ার একটি দোতলা বাড়িতে ঢুকে সিঁড়িতে দাঁড়িয়ে রইল রাইমোহন। হাঁকল, হিরেমণি, ও হিরেমণি, আসবো? নীল রঙের জমকালো শাড়ি পরা একটি মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলল, তুমি আজ এয়েছো? তোমায় কি ভয় ডর নেই গো? রাইমোহন হাসতে হাসতে ওপরে উঠে এসে বলল, ভয় পেলে আর কোথায় নুকোবো? তোমার কাছে চারা? কেন, কি হয়েছে? পাড়া একদম ফাঁকা দেখছি যে। হিরেমণি বলল, কাল রাতে অমন কাণ্ড হলো, আজ আর কেউ এ পাড়ায় আসবে? এক তুমিই আছো গাটের মরা। রাইমোহন বলল, কেউ আসবে না? বাবা, শুনে প্রাণ জুড়িয়ে গেল। তাহলে আজ আমি একাই জমাবো। ঘরের মধ্যে জাজিমের ওপর ফরাস পাতা। দরজার ঠিক সামনের দেওয়ালে ঝুলছে একটি কালীঘাটের পট। একটা বেড়াল মাছ মুখে নিয়ে পালাচ্ছে। ফরাসের ওপর 3-4টে লাল ভেলভেট মোড়া তাকিয়া, তার একটাতে মাথা রেখে ঘুমোচ্ছে একটি 1 বছরের বাচ্চা ছেলে। বেশ মৌরসি পাট্টা করে বসে রাইমোহন বলল, সকালে একবার উকি মারতে এচিনো এদিকে। অনেক পাহারা দেখলুম। পাহারাওয়ালায় ছয়লাপ একেবারে। হিরেমণি বলল, 2জন সাহেব পুলিশও এছিল, তা আসবে না? এ কি তোর আমার মরণ? চূড়ো দত্তর রাঁড়। স্বয়ং গভর্নর জেনারেল যে আসেননি, মতি বিবির কত বড় ভাগ্য বল। সাহেবরা পর্যন্ত তার লাশ দেখতে এসেছিল। আহাগো, সে চোখে দেখা যায় না। কি নির্দয়ের মতো মেরেছে, শরীরটা একেবারে ফালা ফালা করে দিয়েছে। ওই জন্যই তো তোকে বলি, কখনো বাঁধা বাবু করবি না। ছাড়া পাখি হয়ে থাকবি, এ ডালে বসবি, ও ডালে ঠোকরাবি। আমি মতিকে বলেছিলুম, চূড়োবাবু বড্ড বদরাগী লোক, ওঁকে চটাতে যাসনি। তা তো শুনল না, ফাঁট দেখিয়ে বলল, কোন পরোয়া করে তুহার চুড়োক বাবুকা, এখন বোঝ। যাগ্গে, গেছে তো গেছে। আচ্ছা হিরেমণি, তুই যে বললি আজ আর কেউ আসবে না ভয়ে, তাহলে তুই এত সেজেগুজে বসেছিলি কোন নাগরের জন্য রে? আমার জন্যে বুঝি? আহা, সাজ করেছি, সে আমার অভ্যেস। ওনার জন্যে ভারী মুরদ, হাতে নেই কানা করি, দরজা খোলে বিদ্যে ধরি। রাইমোহন বেনিয়ানের ওপরে হাতের থাবড়া মারতেই রূপোর টাকা ঝনঝনিয়ে উঠল। একগাল হেসে বলল, মুরদ নেই? আজ 100 সিক্কা টাকা এনেছি, নকরকে ডাক, বোতল আনা। হিরেমণি বলল, আবগাড়ির দোকান বন্ধ হয়ে গেছে। এখন আবার কোথায় পাবো বোতল? রাইমোহন হেসে বলল, ওর কাছেই বোতল রাখা থাকে, একটু ঘুরে ঘেরে এসে নিজেই কোনো বোতল বার করে দেবে, 2 পয়সা বেশি নেবে, এই যা। দাঁড়াও বাপু, ছেলেটাকে রেখে আসি পাশের ঘরে। তুমি তো পেটে একটুখানি পড়লেই অমনি হল্লা শুরু করবে। হল্লা কি রে, গান শোনাবো তোকে নিয়ে, আমি নতুন গান বেঁধেছি। থাক, আর আমায় নিয়ে গান বাঁধতে হবে না, বড় বড় বাবুদের নিয়ে গান বাঁধো, তাই করোগে।
বাবুদের নিয়ে গান বাঁধি তো রোজগারের জন্য, আর তোকে নিয়ে গান বাঁধবো রসের জন্য। তোকে শিখিয়ে দেবো, তুই গাইবি। তোর গলাটি এত মধুর। হিরেমণি ঘুমন্ত ছেলেকে পাঁজাগোলা করে তুলে নিল। রাইমোহন বলল, দিব্যি চাঁদপানা মুখখানি হচ্ছে দিন দিন। হ্যাঁ রে হিরেমণি, এ ছেলে কার রে? কার আবার? আমার। সে তো বুঝলুম, ওর বাপকে। তা জেনে তোমার কি দরকার? ভগবান আমাকে দিয়েছেন ছেলে। ভগবান? কোন বাড়ির ভগবান? দত্তবাড়ি, ঠাকুর বাড়ি, শিলবাড়ি, দেবেদের বাড়ি, মল্লিকদের বাড়ি, কত ভগবান আছে। এর ওপর আবার আছে সাহেব ভগবান। তা কোন ভগবান তোকে দিলে? তুমি চুপ মারো তো। ছেলে আমার নয় তো রে। আমি অবশ্য ভগবান নই, আমি ওনাদের পায়ের কুকুর। মুখে মারবো মুড়ো ঝেঁটা। ঘরের মাঝখানে একটা কাটা দরজা, সেখানে ঝুলছে ভারী মখমলের পর্দা। সেই পর্দা ঠেলে হিরেমণি ছেলেকে নিয়ে গেল পাশের ঘরে। একটু পরেই এলো মদের বোতল। অন্য দিনের তুলনায় আজ এপাড়া সত্যিই বেশ নিস্তব্ধ। প্রত্যেক সন্ধেতে এদিকে হাসির ফোয়ারা আর ঘুঙুরের ঝমঝমানিতে বাতাস কাঁপে। রাইমোহন সাধারণত কোনো ক্যাপ্টেনের স্যাঙাত হয়ে এসব জায়গায় আসে। খরচ খরচা সব সেই ক্যাপ্টেনের। তাদের সঙ্গে থাকতে থাকতে রাইমোহনের এমন অভ্যেস হয়ে গেছে যে সন্ধে রাতে আর কিছুতেই নিজের বাড়িতে মন টেঁকে না। একমাত্র হিরেমণির কাছেই সে মাঝে মাঝে একা আসে। হিরেমণি এ পাড়ায় এসেছে বছর 4, বয়স মাত্র 17-18। আজ নিজেই কাপ্তেনের ভঙ্গিতে তাকিয়া হেলান দিয়ে পা ছড়িয়ে বসে হাতের গেলাসে চুমুক দিতে দিতে রাইমোহন বলল, একটা গান ধর না। হিরেমণি বলল, তুমি তো আজ গান শোনাবে বললে। রাইমোহন চোখ বুজে খানিকক্ষণ চুপ করে থেকে তান ধরল। সোনার বৃক্ষের উপর পাতা সেথা বসেছে এক হিরেমন পাখি। হাতটা এগিয়ে এনে সে হিরেমণির গাল টিপে আদর করল। কিন্তু এই আসর ভেঙে গেল অকস্মাৎ। হিরেমণিকে সবে মাত্র 2-1 লাইন গানের আখর শুনিয়েছে রাইমোহন, এই সময় বাড়ির সদরে একটা গাড়ি থামার আওয়াজ হলো। হিরেমণির নকর রামদাস ছুটতে ছুটতে ওপরে এসে দরজায় ঘা দিয়ে বলল, সরকারবাবু আয়ে হ্যাঁ, সরকারবাবু। রাইমোহন শায়িত অবস্থা থেকে ধর্মড় করে উঠে বসে বলল, নিশ্চয়ই জগমোহন সরকার। হিরেমণি ভুঁড়ু কুঁচকে বলল, তুমি উঠছো কেন? তুমি বসো। রাইমোহন জিভ কেটে উত্তর দিল, মাথা খারাপ? আর এখানে আমার ঠাঁই আছে? জগমোহন সরকারে এসে আমি তো তার তুলনায় একটা ছাড় পোকা। হিরেমণি তার হাত চেপে ধরে বলল, না তুমি বসো। রামদাস বাবুকে বলে দে আজ দেখা হবে না, আজ আমার শরীর খারাপ। অমন করিস নে হিরে, বাবু ফেরাতে নেই। বাবু হলো গে লক্ষ্মী। এমন হাতের লক্ষ্মী কি পায়ে ঠেলতে আছে? ওসব বাবু আজ ফিরে গেলে আবার কাল আসবে। তুমি সুন্দর গান শোনাচ্ছিলে, আজ তুমিই থাকো। আরে আমি কি কখনো বাবু হতে পারি? আমার বাপ ঠাকুরদা তো আর নুনের দেওয়ানি করেনি বা সাহেবদের তল্পি বইতেও পারেনি। আমি তো তোর পড়ে পাওয়া 14 আনা। তুই টাকার খোঁট দিচ্ছিলি, আমি বললাম 100 টাকা এনেছি। আরে 100 টাকা একসঙ্গে আমি চোখে দেখিনি কখনো। আমি বড়জোর 20-25-এর খদ্দের। এই নিমখারামের মতো কথা বলো না। তোমার ঠ্যাঙে কখনো আমি টাকা নিয়েছি? ভগবানের দয়ায় আমার টাকার অভাব নেই। কথার কথা বললুম। আমি পালাই, তুই বাবুকে ডাক। জুতো জোড়া আবার কোথায় গেল? তুমি পালাতে চাইছো কেন? আমার টাকার দরকার নেই, আমি বলছি তুমি থাকো। জগমোহন সরকারকে ফেরাসনি, উনি আবার ফিমেল উদ্ধারের ব্রত নিয়েছেন। মনে বড় দুঃখ পাবেন, মানি লোক। তবে যাও, বেরো, দূর হও। আহা, তা বলে অমনভাবে ভাগিয়ে দিসনি। সবাই নাতি জ্যাটা মারে বলে তুইও মারবি? একটু আদর করে যেতে বল। এখন আমি যাই বা কী করে? জগমোহন সিঁড়ি দিয়ে উঠে আসছেন, নামতে গেলে ওর ঘাড়ে পড়ব। সিঁড়িতে দুপদাপ শব্দ হচ্ছে। জগমোহনের বিশাল বপু, নেশার ঝোঁকে পা দুটিও টলমল। রামদাসের কাঁধে হাত দিয়ে উঠছেন তিনি। ওপরে এসে হিরেমণির ঘরের বন্ধ দরজায় দুমদুম করে কিল মারতে লাগলেন। হিরেমণি বলল, যাও, দরজা খুলে দাও গে। রাইমোহন ফিস ফিস করে বলল, বাবু আমাকে এখানে দেখলে মহা চটিতং হয়ে যাবেন রে। পক্ষী হলে জানালা দিয়ে উড়ে যেতুম। এখন কি করি? শালিক পাখির মতনই তো ভয় পেয়ে কাঁপছ। রাইমোহন চোখ বুজে ঠোঁট ফাঁক করে নিঃশব্দে হাসল একটুক্ষণ। তারপর কোমর দুলিয়ে নাচতে শুরু করল। ভয়ে তোমার মাথা টাতা খারাপ হয়ে গেল নাকি গো? ভয়ে নয় রে, ভয়ে নয়, আনন্দে। আজ জগমোহন সরকারকে বাগে পেয়েছি। শোন, আমি পাশের ঘরে নুকিয়ে থাকবো, তুই যেন কিছু ফাঁস করে দিসনি। জগমোহন হেঁড়ে গলায় বলল, কই গো হিরেমণি, দরজা খোলো। হিরেমণি বলল, আজ আপনি ফিরে যান, আজ আমার শরীর ভালো নেই। জগমোহন সরকার বললেন, আমি তোমার শরীর মন সব ভালো করে দেব।
আমার কাছে মোক্ষম দাওয়াই আছে। হিরেমণিকে চোখ দিয়ে দরজা খোলার ইঙ্গিত করে রাইমোহন সুরুত করে চলে গেল পাশের ঘরে, ভেজিয়ে দিল দরজাটা। জগমোহন সরকার ঘরের মাঝখানে এসে দাঁড়িয়ে একটা মস্ত বড় ঢেকুর তুললেন। হাতের ছড়িটা মাটিতে ফেলে ভুঁড়ির ওপর দুহাত রেখে পরম তৃপ্তির মুখভঙ্গি করে বললেন, কই হিরেমণি, তোমার শরীর তো কিছু খারাপ নয়। বদন কমলটি যেন আরও প্রস্ফুটিত হয়েছে। ইচ্ছে হয় ভ্রমর হয়ে গিয়ে আমি বসি। আমি অনেক দিন পরে এলুম, অনেক দিন পর তোমায় দেখলুম। হিরেমণি বলল, তাই তো ভাবছি, কলকাতা শহরে মেয়ে মানুষ গিস করছে, হঠাৎই অধীনাকে আপনার মনে পড়ল? জগমোহন সরকার বললেন, মনে তো সততই পড়ে, কিন্তু বড় বেশি কাজে জড়িয়ে পড়েছি এদানি, মুখ তুলবারও সময় পাই না। আজ তোমার সঙ্গে দুটি মনের কথা কইতে এলুম। বসুন, বাতাস করব, একটু শরবত বানিয়ে এনে দেব। শরবত? সুধা পান করতে এলুম, আর তুমি বলছো শরবতের কথা? শরীর খারাপের কথা তুলে আমাকে ফেরাতে চাইছিলে কেন প্রিয়ে? অনেক রাত হয়েছে তো, শোবার উদ্যোগ করছিলুম। বেশি রাত না হলে আমি আবার বেরুতে পারি না। ছোঁড়ার দল ঘোরাঘুরি করে, কে কখন দেখে ফেলবে। মহৎ কাজে নামার অনেক বিপদ, বুঝলে হিরেমণি, সব সময় পেছনে ফেউ লেগে থাকে। জগমোহন সরকার বসলেন। হিরেমণি তখনও দূরে দাঁড়িয়ে আছে দেখে বললেন, এসো, কাছে এসো, একটু আলিঙ্গন দাও, বুকটা জুড়োক, বুকটা বড় খাঁ খাঁ করে আজকাল। ভেজানো দরজাটা চুলের মতো ফাঁক করে সেখানে চোখ দিয়ে দাঁড়িয়ে রইল রাইমোহন।